টপিকটার নাম হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। টপিকটার নাম কি? বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। ঠিক আছে, তো আমরা অপপ্রয়োগ বলতে কি বুঝি বলতো? অপপ্রয়োগ মানে হচ্ছে ভুল। অপপ্রয়োগ মানে কি বলতো? অপপ্রয়োগ মানে হচ্ছে ভুল। অপপ্রয়োগ মানে ভুল। আর শুদ্ধ প্রয়োগ মানে কি? শুদ্ধ প্রয়োগ মানে হচ্ছে সঠিক। ওকে, অর্থাৎ ভুল সঠিক এই জিনিসটাই আমরা আমাদের আজকের ক্লাসে শিখব। তো যাই হোক, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে। তো এখানে আমি তোমাদেরকে আগে কনসেপ্টটা একটু বলি। এখানে বিভিন্ন স্লাইডে আসবে, স্লাইডগুলোতে আমরা টাইপ ভিত্তিকভাবে আলোচনা শিখব। ঠিক আছে, যেমন এখানে আমরা হচ্ছে আমাদের এখানে টাইপ 1 নিয়ে শিখবো। এই যে টাইপ 1, তো টাইপ 1 এ কি? যেমন রহিম সাহেব বিয়েতে। এখন এই গ্যাপে কোনটা বসবে? ক বসবে নাকি খ বসবে? ওইটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবা। কথা কি বুঝাইতে পারছি? ওটা তোমরা কি করবা? কমেন্ট করে জানাবা। ওকে, তো চলো আমরা দেখি যে কোনটা সঠিক। তো দেখো, রহিম সাহেব বিয়েতে আমন্ত্রিত, অর্থাৎ তুমি যদি কাউকে যদি বিয়েতে দাওয়াত দাও, তাহলে সেক্ষেত্রে আমন্ত্রণ করলে এখন তাকে কি সপরিবার, কোন সপরিবার হবে এটা আমাদেরকে জানতে হবে। এখন আগে দেখো, তোমরা অনেকে ভুল উত্তর করতেছো, আমি দেখতেছি। দেখো, আমরা যদি বলি স্বদেশ, তাহলে এই স্বদেশের এই স মানে কি বলতো? এই স মানে হচ্ছে নিজ। স্বদেশ দ্যাট মিন্স কি? নিজ দেশ। নিজ দেশ। তাহলে এই যে স, এই স মানে হচ্ছে নিজ, অর্থাৎ স-এর সাথে বফলা দিলে সেটা হচ্ছে কি? নিজ। আর স যখন শুধু স আগে যখন বসে, তখন এটার মানে হচ্ছে সহ। তাহলে সপরিবার মানে কি? সপরিবার শব্দের অর্থ হচ্ছে পরিবার সহ। পরিবার সহ। এখন কথা হচ্ছে, বলো তো, রহিম সাহেবকে বিয়েতে কি এটা বুঝাইছে যে রহিম সাহেব আপনি নিজ পরিবার নিয়ে? দেখো, এটা যদি হয়, তার মানে অর্থ কি দাঁড়ায়? নিজ পরিবার। নিজ পরিবার, ঠিক আছে, নিজ পরিবার। আর এটা মানে হচ্ছে কি? পরিবার সহ। পরিবার। এখন বলো তো অর্থ কোনটা দাঁড়াবে? রহিম সাহেব আপনি নিজ পরিবার আমন্ত্রিত নাকি পরিবার সহ আমন্ত্রিত? বলো কোনটা হবে এটা? তাহলে এরকম সস্ত্রীক, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। সস্ত্রীক এইটা যদি দাও, তার মানে কি? নিজ স্ত্রী। আর যদি বলি রহিম সাহেব আপনি সস্ত্রীক আমন্ত্রিত, আর বানান যদি লিখি এটা, তার মানে রহিম সাহেবকে বুঝবো, রহিম সাহেবকে সতর্ক করে দিচ্ছে রহিম সাহেব আপনি নিজের স্ত্রী নিয়ে আসবেন। তার মানে সন্দেহ আছে যে রহিম সাহেব করিম সাহেবের স্ত্রী নিয়ে আসতে পারে। তাহলে আমরা বলবো কি? রহিম সাহেব আপনি সস্ত্রীক আমন্ত্রিত, মানে স্ত্রী সহ আমন্ত্রিত। আপনি তো আইবেন, স্ত্রীরাও নিয়ে আসবেন। আর তুমি যদি ওই যে সৈনিক যদি বফলা দিয়ে দাও, তার মানে কি? নিজের স্ত্রী। তুমি যদি আমার যদি বানান যদি এটা লিখো যে স্যার আপনি নিজে সস্ত্রীক আমন্ত্রিত, বানান লিখলে এটা, তার মানে আমি কি বুঝবো? যে তুমি আমার বলছো নিজের স্ত্রী নিয়ে আইসেন, প্লিজ অন্য কারো স্ত্রী নিয়ে আইসেন না। কথা বুঝাইতে পারছি? সহজ কথা বুঝছো? তাহলে ভাই খেয়াল করতো, এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে বলতো? এইটা। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, তাহলে হোপফুলি আমাদের এখানে ক নাম্বার এটা হচ্ছে রাইট আনসার। আচ্ছা, এগুলো পরীক্ষাতে কেমন কোশ্চেন আসে সেটা পরের আলোচনা। আগে কনসেপ্টগুলো বুঝতে হবে। পরীক্ষাতে ভুল বাক্য দিবে, ওই ভুল বাক্যটা তোমাকে সঠিক করে লিখতে হবে। আচ্ছা, এটা দেখো, এটা তো আমরা দেখলাম রহিম সাহেব বিয়েতে। আচ্ছা, এরপর দেখো আমরা টাইপ 2 দেখি। তো টাইপ 2 এ বলছে কি? খেয়াল করো, তোমাদের টাইপ 2 এ কি বলছে? টাইপ 2 এ বলছে যে ভারত ব্রিটিশদের কি ছিল? এখন এখানে কি আয়ত্তাধীন হবে নাকি আয়ত্ত হবে নাকি অধীন হবে নাকি অধীনস্থ হবে? এখানে অনেকগুলো বানান আছে, আমি তোমাদেরকে খুব সহজ করে বলি। খুব সহজ কথা হচ্ছে, মনে রাখবা এই অধীন বানানটা এটাই শুদ্ধ। অধীন, হ্যাঁ, অধীন এটা শুদ্ধ বানান। এখন অধীন এটাকে অধীনস্থ বলা যাবে না। দেখো কেন অধীনস্থ বলা যাবে না? এখন অধীন মানে কি? অধীন মানে হচ্ছে যে মানে আয়ত্তে থাকে, সেটাকে বলো অধীন। তাহলে যেখানে অধীন বললেই হয়, সেখানে অধীনস্থ বলার দরকার নেই, এটা অহেতুক যুক্ত করার দরকার নাই। মানে এটা কখন আমরা যুক্ত করি? যেমন দেখো, আমরা যদি বলি মুখস্থ, মানে মুখে আছে, এরকম হলো অধীনস্থ মানে মুখস্থ, তাই না? ঠোঁটস্থ। এখন অধীনস্থের বেলা তো অধীনস্থ শব্দটাই দ্বারা বোঝায় কি? যেটা অধীনে আছে, ভিতরে আছে, আয়ত্তে আছে। তাহলে এটার সাথে স্থ যুক্ত করা যাবে না, তার মানে এটা ভুল। এখন আয়ত্তাধীন এটা ভুল কেন? আয়ত্তাধীন এটা ভুল কেন? এটা বুঝতে হবে। দেখো তো, অধীন মানে যা, অধীন শব্দের অর্থ যা, আয়ত্ত শব্দের অর্থ কি তা নয়? বলো। ধরো আমি যদি বলি যে আমি বললাম যে 1600 স্টুডেন্ট, তোমাদের ব্যাচে এখন 1600 স্টুডেন্ট, তো আমি বললাম যে 1600 স্টুডেন্ট আমার অধীনে আছে, একই কথা। অথবা যদি বলি 1600 স্টুডেন্ট আমার আয়ত্তে আছে, তাহলেও হয়। অর্থাৎ যেখানে আয়ত্ত আর অধীন একই অর্থ দেয়,
একই অর্থ দিলে সেখান থেকে একটাকে ব্যবহার করতে হবে, দুইটা ব্যবহার করা যাবে না। তাহলে দেখো তো ভাইয়া, আয়ত্ত মানে যা, অধীন মানেও তা। এই জন্য আমাদেরকে হয় আয়ত্ত লিখতে হবে, না হলে অধীন লিখতে হবে। আয়ত্তাধীন লেখা যাবে না, অধীনস্থ লেখা যাবে না। আয়ত্তাধীন কেন লেখা যাবে না? আয়ত্ত বললেই হয়ে যাচ্ছে, অধীন বলার দরকার নাই। অধীন বললে আয়ত্ত বলার দরকার নাই। তাহলে এই গুচ্ছে আমাদের সঠিক কি হবে বলতো? এই গুচ্ছে আমাদের সঠিক হচ্ছে ক। ক যেটা হচ্ছে রাইট অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি বাবা বলো তো? ক্লিয়ার? ফাইন। আচ্ছা, এবার আমরা একটু টাইপ 3 তে দেখি। তো টাইপ 3 তে বলছে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত, সুস্বাগত, স্বাগত। খুব সহজ কথা, সন্ধির নিয়ম হচ্ছে একটা বানান সঠিক, স্বাগত, এটাই সঠিক। হ্যাঁ, স্বাগত, ঠিক আছে? বুঝলে আমার সাথে কিন্তু বলতে হবে। সন্ধির নিয়ম অনুযায়ী সুযোগ আগত, সুযোগ আগত মিলাই হয় স্বাগত, আর বাকি কোনো শব্দই সঠিক না। আমরা অনেক সময় স্বাগতম বলি, সুস্বাগতম বলি, এগুলো ডিরেক্ট ভুল। এখানে বুঝার কিছু নাই, এখানে এই স্বাগত এটাই হচ্ছে সঠিক বানান। হ্যাঁ, এটাই সঠিক, আর কোনো সঠিক না, আর কিছু সঠিক না। আচ্ছা, এবার এইটা দেখো, এটা 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 দেখো, টাইপ 4, এটা আনসার করো। চোরটি মাল শুদ্ধ ধরা পড়েছে নাকি বোমাল শুদ্ধ ধরা পড়েছে? এটা সবাই পারবে, আই নো। আচ্ছা বলো তো এখানে কি হবে? গুড, এখানে সবার উত্তর সঠিক হয়েছে। এখানে তোর হচ্ছে ক, মানে মাল শুদ্ধ মানে কি? সহ। তার মানে কি চোর মাল সহ ধরা পড়ছে, তাহলে মাল সহ এটা বলতে মাল শুদ্ধ এটাই হবে। এখন বমাল শুদ্ধ এটা, এখানে আবার এই যে ব যুক্ত করার দরকার নাই, এটা হলে এটার আর দরকার নাই, তাই না? কথা বুঝতে পারছো? মানে শুদ্ধ মানে কি? সহ, মানে চোরটা মাল সহ ধরা পড়ছে, এটাই তো সহজ কথা, তাই না? চোরটা মাল সহ ধরা পড়ছে, এটাই আমাদেরকে লিখতে হবে ক। এখানে খ লেখার কোনো সুযোগ নাই, কারণ খতে এই যে বটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, যদি শুধু মাল শুদ্ধ হয় তাহলে ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো। বমাল শুদ্ধ হবে না। হ্যাঁ, আচ্ছা এবার এটা করো তো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আলোচনা। যে টাইপ 5 এ সূর্য উদয় হয়েছে নাকি উদিত হয়েছে বলো? সূর্য উদয় হয়েছে নাকি উদিত হয়েছে বলো? সূর্য উদয় হয়েছে নাকি উদিত হয়েছে? সূর্য উদয় হয়েছে নাকি উদিত হয়েছে বলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আলোচনা আমাদের টাইপ 5 যেটা, এটা বলো তো, সূর্য উদয় হয়েছে আর সূর্য উদিত হয়েছে, বলো কোনটা হবে? এখানে একটা জিনিস তোমাদেরকে একটু নিয়মটা বলি, মনে রাখবা, ভার্ব যেটা অর্থাৎ ক্রিয়া আমরা যেটাকে বলি, ক্রিয়া বা ভার্বের আগে সাধারণত এই সকল ক্ষেত্রে ইত প্রত্যয় যুক্ত শব্দটা হবে। হ্যাঁ, বিশেষণ হিসাবে ইত প্রত্যয় যুক্ত শব্দটা হবে, ইত প্রত্যয়। হ্যাঁ, একটু দেখো তোমরা সবাই ভুল করতেছো। এখন দেখো সূর্য, দেখো সূর্য উদয় উদিত, তাহলে দেখো ইত প্রত্যয় কোনটাতে আছে? উদিত, ইত আছে এইখানে, তাই না? তাহলে খ যেটা ওটা হচ্ছে রাইট আনসার, উদিত। হ্যাঁ, উদিত। তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের ক্লাস তো মোটামুটি। বমাল শুদ্ধ অর্থ কি? মানে বমাল শুদ্ধ, বমাল মানে হচ্ছে মাল সহ, এরপর আবার শুদ্ধ মানে কি? আবার সহ, এই জন্য এটা হবে না। তোমাদেরকে একটু বলে রাখি, ঈদের তো মোটামুটি পরপরই ক্লাস শুরু হয়েছে তোমাদের। মাঝখানে আমাকে 2 দিন হয়তো একটা ক্লাস তোমাদের মিস যাবে, আমি একটু ঢাকার বাইরে যাবো, এই জন্য তোমাদের ক্লাস আগে আগে শুরু করছি। আগে আগে বলতে ঠিক টাইমে শুরু করছি। তাহলে দেখো উদিত, অর্থাৎ দেখো উদয় কিন্তু বিশেষ্য। এখন এই ক্রিয়ার আগে সাধারণত এই স্থানটা হচ্ছে বিশেষণে, এখন বিশেষণ হইতে হলে ইত প্রত্যয় যুক্ত করতে হবে। তাহলে তোমরা এই নিয়মটা মনে রাখতে পারো যে ক্রিয়ার আগে ইত প্রত্যয় যুক্ত শব্দটা হবে, তাহলে উত্তর হচ্ছে খ, হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা ধরো এবার আমি একটা বাক্য বললাম, আমি বললাম যে এ কথা, আচ্ছা এরকম অনেকগুলো টাইপ আছে, আমরা টাইপগুলো একটু দেখি। আচ্ছা বলো তো এখানে কোনটা হবে? এই দেখো এগুলো সেম টাইপের, এটা টাইপ সি, তার ব্যবহার দেখে আমি আশ্চর্যান্বিত হলাম নাকি আশ্চর্য হলাম বলো তো? আশ্চর্য হলাম নাকি আশ্চর্যান্বিত হলাম বলো, কোনটা হবে? দ্রুত। তাহলে দেখো এই যে হলাম, এটা কি ক্রিয়া না? তাহলে ক্রিয়ার আগে আমি কি বলছি? ইত প্রত্যয় যুক্ত শব্দ বসবে, তাহলে আশ্চর্য না, এটা হবে কি? আশ্চর্যান্বিত, আশ্চর্যান্বিত, ঠিক আছে? যে ইত প্রত্যয় আছে, তাহলে এখানে ক হচ্ছে রাইট অ্যান্সার। ক কি বলো? রাইট অ্যান্সার, ক হচ্ছে রাইট অ্যান্সার। আগের টাইপটা বোঝানোর পর এই টাইপে এসে ভুল করার তো কোনো সুযোগ নেই। তাহলে কি হবে? আশ্চর্যান্বিত হলো। ওকে, আচ্ছা এবার দেখো টাইপ 6, টাইপ 7 যাই। তো টাইপ 7 কি বলছে? তোমার, এবার বলো এখানে কি আছে? তোমার সাথে আমার গোপনীয় কথা নাকি গোপন কথা, বলো তো কোনটা হবে? এখন দেখো তোমাদেরকে আগেই বলছি, ইত প্রত্যয় যুক্ত হলে, ইত প্রত্যয় যুক্ত হলে সেটা বিশেষণ হয়, বিশেষণ। ইত প্রত্যয় যুক্ত হলে সেটা কি হয়? বিশেষণ। এখন কথা কি বলো? কথা কি? বিশেষণ না? কথা কি? বিশেষ্য। কথা বুঝো ভালো করে, কথা কি? বিশেষ্য। তাহলে বিশেষের আগে
বিশেষের আগে বিশেষণ বসাতে হবে। স্যার বাংলা প্রথম পত্র সৃজনশীল মার্ক অনেক কম আসে, কি করা উচিত? এটা তোমাদের সৃজনশীল লেখার উপর ক্লাস হয়েছে, তোমাদের এই যে ঈদের আগে একটা ক্লাস হয়েছে রায়হান ভাইয়ের, তোমাদের রায়হান ভাইয়ের ক্লাস নিয়েছে, ওই ক্লাসটা করলেই হবে। তাহলে দেখো কথার বিশেষণ কি হবে? গোপন, এটা তো বিশেষ্য। গোপনটা কি বলো? বিশেষ্য না? তাহলে কথা এটা তো বিশেষ্য, বিশেষের আগে কি বিশেষ্য বসে? না, বিশেষের আগে কে বসে? বিশেষণ বসে। আমি বললাম যে সুন্দর কথা, তাহলে সুন্দর কথা, কথার বিশেষণ কে? কথার বিশেষণ সুন্দর। তাহলে এখানে কথার বিশেষণ কে? গোপনীয়, ইয়, গোপনীয়, ঠিক আছে? তাহলে গোপনীয় এটা হচ্ছে কি? বিশেষণ। তাহলে গোপন কথা না, কথা কি হয়? গোপনীয় হয়। যেমন ভাবে ওই যে এ কথা, ওই যে আমরা বললাম যে আশ্চর্য না, কি? আশ্চর্যজনিত, তাহলে গোপন না, হবে গোপনীয়। কথার বিশেষণ গোপনীয়, ঠিক আছে? কি হবে? গোপনীয়। ভেরি গুড। তাহলে কি হবে? গোপনীয় কথা হবে। হ্যাঁ, আচ্ছা, গোপনীয় কথা। আচ্ছা, একটা ইয়ে সলভ করো তো। ধরো আমি বললাম এ কথা প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে নাকি প্রমাণিত হয়েছে? বলো তো কোনটা হবে? এ কথা প্রমাণ হয়েছে নাকি প্রমাণিত হয়েছে? এ কথা প্রমাণ হয়েছে নাকি প্রমাণিত হয়েছে? কোনটা হবে বলো? এই এখন এতক্ষণ ধরে যে টাইপগুলো পড়ালাম, ওই টাইপগুলোর উপরেই তোমরা এটা পারবার কথা। বলো, এ কথা গোপন, এ কথা প্রমাণ হয়েছে নাকি প্রমাণিত হয়েছে? ভেরি গুড। তাহলে দেখো ক্রিয়ার আগে আমরা কি বলছি? ইত প্রত্যয়যুক্ত শব্দ বসবে। দ্যাট মিন্স কি? প্রমাণিত। দ্যাট মিন্স কি? প্রমাণিত। বুঝছো? তার মানে কি বলতো? প্রমাণিত। কথা বুঝতে পারছো? প্রমাণিত। ভেরি গুড। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম সলভ করো। বিধি, বিধি মানে কি? নিয়ম। বিধি লঙ্ঘন হয়েছে মানে নিয়ম ভাঙছে আর কি। বিধি লঙ্ঘন হয়েছে और বিধি লঙ্ঘিত হয়েছে। বলো তো কোনটা হবে? বিধি লঙ্ঘন হয়েছে और বিধি লঙ্ঘিত হয়েছে। বলো তো কোনটা হবে? বিধি লঙ্ঘন হয়েছে নাকি বিধি লঙ্ঘিত হয়েছে? বিধি লঙ্ঘন হয়েছে নাকি বিধি লঙ্ঘিত হয়েছে? বিধি লঙ্ঘন হয়েছে নাকি বিধি লঙ্ঘিত হয়েছে? তাহলে বিধি লঙ্ঘন হয়েছে নাকি বিধি লঙ্ঘিত হয়েছে? তাহলে এই যে এটাও কি? ক্রিয়ার আগে, তাহলে এটা প্রত্যয়যুক্ত শব্দ হবে। বিধি লঙ্ঘিত হয়েছে। ভেরি গুড। কি হবে? বিধি লঙ্ঘিত হয়েছে। ওকে, বিধি লঙ্ঘিত হয়েছে। ওকে, আমি কি বুঝাইতে পারছি? বিধি লঙ্ঘিত হয়েছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো এইটা দেখো তো, এটা সলভ করতে পারো কিনা। যে অপমান হবার ভয় নেই নাকি অপমানিত হবার ভয় নেই? বলো তো, বলো এখানে কোনটা হবে? বলো বলো এখানে কোনটা হবে? অপমান হবার ভয় নেই। এই রিলেটেড প্রবলেম অনেক সলভ করাইছি, এই রিলেটেড প্রবলেম অনেক সলভ করাইছি। মনে আছে ওই যে এই কথা প্রমাণ হয়েছে না কি হবে? প্রমাণিত হয়েছে। তাহলে দেখো এই যে অপমান হবার ভয় নেই, তো হবার এটা তো ক্রিয়া, তাহলে এটার আগে তো প্রত্যয় হবে কি? অপমানিত। এটা কি হবে বলো তো? অপমানিত হওয়ার ভয় নেই। অপমান এটা বিশেষ্য, অপমানিত এটা হচ্ছে বিশেষণ। তাহলে এটা কি হবে? অপমানিত হবে। ভেরি গুড। এটা কি হবে? অপমানিত হবে। এই যে দেখো তোমরা তো সবই পারো। এটা তো পারবাই যে সত্য কথা প্রমাণিত হোক নাকি, তো এটা তো পারবাই প্রমাণিত হবে, তাই না? প্রবলেমগুলো আমরা অনেক সলভ করছি না, বলো তো? তাহলে কি হবে? এটা হবে ক। আচ্ছা, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। টাইপ 11। টাইপ 11 তো বলছে দুপুরে আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত অথবা আকণ্ঠ পর্যন্ত ভোজন। এখন বলো এখানে কি হবে? আচ্ছা বলো তো এখানে কি হবে? এখন খেয়াল করো, আমার একটা জিনিসটা একটু ভালো করে বুঝো। দেখো আকণ্ঠ শব্দের অর্থ কি? ধরো আমি যদি বলি আমরণ, আমরণ মানে কি? আমরণ মানে হচ্ছে মরণ পর্যন্ত। আমরণ মানে কি বলো? মরণ পর্যন্ত। ওকে, আমরণ মানে মরণ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এইবার যদি বলি আকণ্ঠ, দ্যাট মিন্স কি? আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানে কি বলতো? আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত। কথা বুঝছো? এন্ড বাবা, যদি আকণ্ঠ মানে যদি কণ্ঠ পর্যন্ত হয়, তাহলে আকণ্ঠ মানেই তো কণ্ঠ পর্যন্ত, এরপর আবার পর্যন্ত আনার কি দরকার আছে বলো তো? বলো আছে? নাই। এজন্য তোমাকে হয় বলতে হবে আকণ্ঠ, আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, অথবা বলতে হবে কণ্ঠ পর্যন্ত। অর্থাৎ আ এটা অর্থটাই পর্যন্ত, আ মানে পর্যন্ত। কাজে তোমাকে হয় আ ব্যবহার করতে হবে,
না হলে পর্যন্ত ব্যবহার করতে হবে, অর্থাৎ আর পর্যন্ত একসাথে ব্যবহার করা যাবে না। তার মানে এখানে ভুল আছে, আকণ্ঠ পর্যন্ত ব্যবহার করা যাবে না। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত মানে কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ পর্যন্ত এটার অর্থ কি দাঁড়ায়? কণ্ঠ পর্যন্ত পর্যন্ত। আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত। তাহলে এরপর আবার পর্যন্ত, তাহলে কণ্ঠ পর্যন্ত পর্যন্ত, এটা কি হয়? গুড, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে ক। আচ্ছা এইবার এটা দেখো, টাইপ 12 দেখো। টাইপ 12 তো বলছে ইক্ষুর চারা রোপণ নাকি বপন। বলো ইক্ষুর চারা রোপণ নাকি বপন, কি হবে আমাদের রাইট অ্যান্সার? ইক্ষুর চারা রোপণ নাকি বপন? তো মনে রাখবা বীজ বপন হয়। বীজ কি হয়? বীজ কি হয় বলো তো? বীজ হয় বপন, বীজ বপন করা হয়, বীজ বপন, ঠিক আছে। আর বাকি চারা, বীজ হয় কি? বপন। আর গাছ চারা এগুলো হয় কি? রোপণ। তাহলে বুঝছো? বীজ হয় বপন, চারা গাছ এগুলো হয় রোপণ। চারা গাছ এগুলো হয় কি? রোপণ। তাহলে এখানে উত্তর হচ্ছে খ। এখানে উত্তর কি হবে বলতো? খ হবে। ভেরি গুড। তাহলে উত্তর হচ্ছে কি? রোপণ। আবার বলছি বপন কেন নয়? কারণ বীজ হয় বপন, বীজ বপন করে, মাটির নিচে ফুটতে ফেলে। আর চারা গাছ এগুলো রোপণ করে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কি? রোপণ। বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, এইবার আসো, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখানে টাইপ 13 বলছে ডট ডট পরিস্থিতি এখন কি সমকালীন পরিস্থিতি এই নিয়মে করা ঠিক হয়নি, অর সমকালীন সময় পরিস্থিতি এই নিয়মে করা ঠিক হয়নি। আচ্ছা এখন এখানে 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 একটা জিনিস বুঝার আছে, আমি একটু বুঝাই তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে দেখো, কালীন শব্দের অর্থই হচ্ছে সময়। কালীন শব্দের অর্থ কি? সময়। কালীন ইজ ইকুয়াল সময়, ঠিক আছে। কালীন মানেই কি? সময়। এখন কালীন মানে যদি সময় হয়, তাহলে তোমাকে এখানে কালীন আর সময় কখনো একসাথে ব্যবহার করা যাবে না। কালীন মানে সময়। তাহলে যখন তুমি সমকালীন বলো, তখন এই কালীন বললে তোমাকে এরপর আবার সময় আনা যাবে না, কারণ কালীন শব্দের অর্থ কি? সময়। আমরা বলি না গ্রীষ্মকালীন, শীতকালীন, বর্ষাকালীন। কালীন মানে হচ্ছে সময়। বর্ষাকালীন মানে কি? বর্ষার সময়। শীতকালীন মানে কি? শীতের সময়। তাহলে কালীন আর সময় কখনো একসাথে বসে না। এটা কি? হারাম। কালীন আর সময় একসাথে বসে না, এটা কি? হারাম। তাহলে এখানে কোনটা সঠিক? এটা সঠিক, ক সঠিক, সমকালীন হবে। কারণ এখানে পরে কালীন আছে, সময় আছে, এটা ভুল, ঠিক আছে। সেখানে উত্তর হচ্ছে কি? ক হচ্ছে সঠিক, ক প্রথমটা। আচ্ছা এইবার দেখো, তাহলে এইখানে সলভ করো তো, এখানে কোনটা সঠিক হবে? টাইপ 14 বলো তো, টাইপ 14 কি হবে বলো? বলো টাইপ 14 কি হবে? নোট করবা, নোটগুলো বন্দি পাঠশালা গ্রুপে আপলোড দিবা। ওকে বলো কি হবে? টাইপ 14 কি হবে বলো? টাইপ 14 দেখো, তাহলে বুঝতে পারতেছো এখানে কালীন আর সময় একসাথে বসবে না। তাহলে মানে কালীন আছে, সময় আছে, সেটা বাদ। এজন্য হয় বলতে হবে তৎকালীন, না হলে বলতে হবে সেই সময়। তৎসময় তার বলতে পারবা না, তৎসময় এটা কি বলতে পারবা না। তার মানে হয় তৎকালীন, তৎসময় তো বলা যাবে না, এই জন্য বলতে হবে সেই সময়। ভেরি গুড। তাহলে উত্তর হচ্ছে ক। দেখছো, একটা টাইপ শিখলে ওই টাইপ থেকে অনেকগুলো কোশ্চেন কমন আসে। আচ্ছা এইখানে একটু দেখো, এটাও আগের টাইপের মতো সিমিলার। তো এখানে টাইপ 15 কি বলছে? বলছে যে সম্প্রতিকালে দ্রব্যের দাম বেড়েছে নাকি সাম্প্রতিক দ্রব্যের দাম বেড়েছে। এখন এখানে তোমাদেরকে বুঝতে হবে কিছু জিনিস, আমি একটু বলি। কিছু শব্দ যেমন দেখো ইদানিং, ইদানিং, ইদানিং বানালে দীর্ঘিকার হবে, এটা মনে রাখিও। হ্যাঁ, এই যে ইদানিং, ইদানিং, ইদানিং এই শব্দটা একটা সময়কে নির্দেশ করে। এম আই রাইট? ইদানিং শব্দটা কি নির্দেশ করে বলো তো বাবা? সময়কে নির্দেশ করে। ইদানিং একটা সময় না? তাহলে ইদানিং একটা সময়, বাকি কাল। এখন আমরা যে বলি ইদানিং কাল, এটা কিন্তু ভুল, কারণ ইদানিং শব্দটাই একটা কাল। কনসেপ্টটা ধরতে পারছো? ইদানিং শব্দটাই একটা কাল। ইদানিং মানেই কি? চলমান কাল।
তাহলে এরপর তোমাকে আবার এই কাল আনতে দেওয়া যাবে না, তার মানে ইদানিং কাল শব্দটাও ভুল। তাহলে এখন দেখো আমি যদি শব্দটা যদি এরকম বলি সাম্প্রতিক, ঠিক আছে, তাহলে দেখো সাম্প্রতিক এটা একটা কাল না, এটা একটা সময় না। দেখো তো সাম্প্রতিক এটা একটা সময়, সময় মানে কি কাল, তাহলে এরপর তোমাকে কি আবার কাল আনতে হবে না। তো যে সকল শব্দ একটা সময়কে নির্দেশ করে, এটা যেহেতু একটা সময়, সময়ের সাথে তোমাকে আবার এরপর আবার কাল যুক্ত করা যাবে, যুক্ত করা যাবে। তাহলে আমাদেরকে বলতে হবে সাম্প্রতিক দ্রব্যের দাম বেড়েছে। সাম্প্রতিক সময় বলা যাবে না, ইদানিং কাল বলা যাবে না, বলতে হবে ইদানিং। সাম্প্রতিক সময় বলা যাবে, সাম্প্রতিক কাল বলা যাবে না, বলতে হবে সাম্প্রতিক। ভেরি গুড, সবাই বুঝতে পারছো? তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের কি? সঠিক উত্তর ক। এরপর টাইপ 16তে যাই। টাইপ 16তে বলছে যে এই যে দেখো সেম টাইপ পরীক্ষাতে আসছে অনেকবার, এগুলো একটু পরে যখন আমি বোর্ডের কোশ্চেন সলভ করাবো তখন দেখবে যে খুব ইজিলি এগুলো পারতেছো। তো এখন দেখো এখানে তো বলতেছে যে তার পড়ায় মনোযোগ নেই। ভেরি গুড। এখন এখানে বলছে তার পড়ায় মনোযোগ নেই, এখানে কি হবে? ইদানিং আর ইদানিং কাল। তাহলে ইদানিং যেহেতু একটা কাল, এর সাথে কাল যুক্ত করা যাবে না। তাহলে যদি না যায় তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ক। কথা বুঝাইতে পারছি? সঠিক উত্তর কি? ক। ওকে, এটা তো আমরা অলরেডি সলভই করলাম। আচ্ছা এইবার দেখো মসজিদ, হ্যাঁ, কর্তৃপক্ষ, এ বিষয়ে খেয়াল রাখা দরকার। অর কর্তৃপক্ষগণ। আচ্ছা দেখো কর্তৃপক্ষ, কমিটি, এই যে শব্দগুলো আছে কর্তৃপক্ষ বা আমি যদি বলি কমিটি, এগুলো কি একজন হয় নাকি একাধিক মানুষ হয়? একটু বুঝো ভালো করে। এগুলো কি একজন হয় নাকি অনেকজন হয়? এক না একের অধিক? কর্তৃপক্ষ কি একজন নাকি একের অধিক হয়? আচ্ছা মসজিদ কর্তৃপক্ষ কি একজন হবে না একের অধিক হবে? আগে এটা বুঝো। ডেফিনেটলি একের অধিক হবে না একজন। কর্তৃপক্ষ একজন হয়? নো, একের অধিক। তাহলে একের অধিক, দ্যাট মিন্স এই শব্দটাই বহুবচন। এই শব্দটা দ্বারা আমরা বুঝি যে একজন নয়, একের অধিক। এই শব্দটা দ্বারা আমরা বুঝি একজন না, একের অধিক। তাহলে শব্দটা যদি একের অধিক হয়, শব্দটা যদি বহুবচন হয়, শব্দটা যদি বহুবচন হয়, তাহলে এর সাথে আবার গণ যুক্ত করার দরকার আছে? নাই। ওকে ফাইন, এবার আমার দিকে তাকাও, আমি তোমাকে আরো ভালো করে বুঝাই। ধরো আমি বললাম সকল ছাত্র। আচ্ছা এটা কি বহুবচন না একবচন বলো তো? এটা কি বহুবচন নাকি একবচন? আমার কথা ভালো করে বুঝো। এটা কি বহুবচন না একবচন? ডেফিনেটলি এটা বহুবচন। সকল ছাত্র মানে একটা ছাত্র না, একের অধিক ছাত্র। তাহলে এখন যদি বলি সকল ছাত্রগণ, এটা ভুল। আবার দেখো আমি যদি বলি শুধু ছাত্রগণ, এটা ঠিক আছে, এটা বহুবচন। ছাত্রগণ এটা বহুবচন। এখন এর আগে দিয়ে আমি যদি আবার যদি বলি সকল, তাহলে এটা ভুল। অর্থাৎ সকল এটাও বহুবচন, গণ এটাও বহুবচন। অর্থাৎ একবার শব্দটা যদি বহুবচন হয়ে যায়, এটার সাথে আর কোনো বহুবচন যুক্ত করা লাগে না। তাহলে কর্তৃপক্ষ শব্দটাই বহুবচন, এটার সাথে আবার গণ এই বহুবচনটা ব্যবহার হবে না। তাহলে কর্তৃপক্ষ এটাই হচ্ছে সঠিক। আচ্ছা এইবার বলো তো, ধরো আমি যদি বলি সব টাকা, সব টাকাগুলো, এটা কি সঠিক বলো তো? এটা সঠিক কি হবে বলো? সব টাকাগুলো, এটা সঠিক কি হবে? পারবা? দেখো সব এটা বহুবচন, আবার দেখো গুলো এটাও বহুবচন। এখন যে কোনো একটা বহুবচন তুমি রাখতে পারবা। তুমি হয় বলবা সব টাকা, অথবা বলবা টাকাগুলো, অথবা বলবা কি টাকাগুলো বা টাকাগুলি, যাই বলো। ঠিক আছে? আচ্ছা এবার বলো তো, আমি যদি বলি যে যাবতীয় কাজসমূহ, যাবতীয় কাজসমূহ তাড়াতাড়ি শেষ করো, তাহলে বলো এটা ঠিক কিনা? একটু বুঝো ভালো করে। যাবতীয় টাকাসমূহ, এটা ঠিক? দেখো যাবতীয় মানে কি? আমরা বলি যে যাবতীয় কাজ, তার মানে কি একটা কাজ? যাবতীয় কাজ মানে কি একটা কাজ না, তার মানে যাবতীয় কাজ বললেই বহুবচন। তাহলে এরপর আবার সমূহ আনার দরকার নাই। এই জন্য আমাদেরকে হয় বলতে হবে যাবতীয় কাজ, না হলে বলতে হবে কি কাজসমূহ। ঠিক আছে? আচ্ছা এবার বলো তো, ধরো আমি যদি বলি কতিপয় ব্যক্তি, হ্যাঁ, গণ, এটা কি ঠিক আছে বলো তো? কতিপয় ব্যক্তিগণ, কতিপয় ব্যক্তি মানে তো অনেক ব্যক্তি, বহুবচন হয়ে গেছে, এরপর আবার গণ আনা যাবে? যাবে না। এই জন্য বলতে হবে ব্যক্তিগণ অথবা কতিপয় ব্যক্তি। কথা বুঝাইতে পারছি? খুব সহজ। এরকম অনেকগুলো প্রবলেম আসতেছে সামনে, আমরা একটু দেখবো। আচ্ছা এইবার দেখো আমি সন্তুষ্ট হলাম নাকি আমি সন্তোষ হলাম?
তো এটা স্বাভাবিক, এটা আমরা সবাই। আচ্ছা, তো এটা খুব সহজ। আমি সন্তুষ্ট হলাম, এটা সন্তোষ আমরা কেউ বলি না, এটা সন্তুষ্ট হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, সন্তুষ্ট হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা সন্তুষ্ট হবে, এটা কোনো নিয়ম নাই, এটা বের করবে। আচ্ছা, এবার বলো, অন্যায়ের ফল অনিবার্য নাকি আবশ্যক? এখন এইটা হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রবাদ, এগুলো প্রবাদ, ঠিক আছে। আর প্রবাদ গুলো যেরকম ওরকমই বলতে হবে, ঠিক আছে। ব্যক্তিবর্গ এটাও বহু বচন, এটা হবে না। কতিপয় ব্যক্তিবর্গ এটা বললেও হবে না, কারণ বর্গ বহু বচন। সন্তোষ আর সন্তুষ্টর মধ্যে পার্থক্য কি? ব্যবহারে পার্থক্য। আমরা সন্তুষ্ট বলি, ঠিক আছে। তাহলে অন্যায়ের ফল আবশ্যক এটা বলি না, অন্যায়ের ফল অনিবার্য। প্রবাদটা কেমন? প্রবাদটা হচ্ছে অন্যায়ের ফল অনিবার্য, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি যদি বলি গাছে কাঁঠাল, খেয়াল করো, গাছে কাঁঠাল ঠোঁটে তেল, এটা হইলো, বলো এই প্রবাদ কি ঠিক আছে? গাছে কাঁঠাল ঠোঁটে তেল, বলো প্রবাদটা ঠিক আছে? গাছে কাঁঠাল ঠোঁটে তেল না, তাহলে কি হবে বলো? গাছে কাঁঠাল গোপে তেল, গাছে কাঁঠাল গোপে তেল, এবার ঠিক আছে। তাহলে প্রবাদ গুলো হচ্ছে এরকম, একটা শব্দ পরিবর্তন করে দিলে ওখানে আর হবে না, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, যদি বলি অতি চালাকের গলায় রশি হইব, এই কথা বলো। অতি চালাকের গলায় রশি হইব? অতি চালাকের গলায় রশি, কথা তো একই, কিন্তু ভুল হবে কি? অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। ভেরি গুড। অতি চালাকের গলায় রশি হবে না, এরকম প্রবাদগুলো যেটা আছে ওইটাই করতে হবে। আচ্ছা, এবার দেখো, তাই বিষয় বলছে অনেকদিন পর তিনি আরোগ্য হলেন, আরোগ্য লাভ হলেন। মনে রাখবা, আরোগ্য মানে হচ্ছে সুস্থতা, মানুষ সুস্থ হলেন এইটা না, আরোগ্য মানুষ লাভ করে। আরোগ্য মানে হচ্ছে সুস্থতা, সুস্থতা উপরওয়ালা আমাদেরকে দেয়, আমরা সেটা লাভ করি। তাহলে আরোগ্যের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আরোগ্য লাভ, আরোগ্য লাভ মানে মানুষ আরোগ্য লাভ করে। যেমন তিনি আরোগ্য হলেন, এটা ভুল, বলতে হবে তিনি আরোগ্য লাভ করলেন। তাহলে মানুষ আরোগ্য, এখানে তোমরা অনেকেই আরোগ্য দিবা, বাট এটা হচ্ছে আরোগ্য লাভ করে। কি করে বলো? আরোগ্য লাভ করে। তাহলে টাইপ 20 কি হবে? আরোগ্য লাভ করে। তাহলে অনেকদিন পর তিনি আরোগ্য লাভ হলেন, ঠিক আছে, আরোগ্য লাভ হলেন। ওকে, এটা তোমরা অনেকেই উত্তর ভুল করতেছো, আমি জানি এটার উত্তর ভুল করবে, বাট এটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা যে আরোগ্য লাভ হলেন বা আরোগ্য লাভ করলেন, ঠিক আছে। ওকে, এরপর আসি এখানে, বলো কৃত্তিবাস কোন বানানটা সঠিক? বলো, এখানে জাস্ট বানান, টাইপ 21। কৃত্তিবাস কোন বানানটা সঠিক বলো তো? এখানে বানান, কৃত্তিবাস কোন বানানটা সঠিক? এখন মনে রাখবা, যিনি প্রথম রামায়ণ লিখেছে তার নাম হচ্ছে কৃত্তিবাস। এই কৃত্তিবাস বানানটা হচ্ছে এরকম, কৃত্তিবাস, এটা মানে হচ্ছে কীর্তি, কীর্তিবাস না, বানানটা কিন্তু কীর্তিবাস না। মানুষ বলে না আমার অনেক কীর্তি, কীর্তি, ঠিক আছে, মানে অনেক সুনাম, অনেক যশ, এটা না, এটা মানে হচ্ছে এইটা। হ্যাঁ, কৃত্তিবাস মানেটা কি? কৃত্তিবাস, কৃত্তিবাস, ঠিক আছে। তাহলে এটা বানান, জাস্ট এখানে কোনো নিয়ম না, এটা বানান, নামের বানান, নামের বানান কি হবে? খ হবে। আচ্ছা, এখানে একটু ব্যাপারটা বুঝার আছে, ছোট ছেলেদের মাঝে কনিষ্ঠতম, কনিষ্ঠতর, এখানে আমি একটু বুঝাই তোমাকে, আগে একটু বুঝাই, এক ক্লাসে শেষ হবে, দেখা যাক একদম যে মানে যা পড়াচ্ছে সব থেকে বোর্ডে কোশ্চেন আসবে কনফার্ম, মানে একটা টাইপ বাদ দেওয়ার মতো না। এবার আসো, আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই। ধরো আমি বললাম যে রহিম পরিবারের সবার চেয়ে, হ্যাঁ, রহিম পরিবারের সবার চেয়ে শ্রেষ্ঠ, এটা আমি বললাম। এখানে আমি যদি পরিবার না বলে আমি যদি সমাজ বলি, যে সমাজের সবার চেয়ে শ্রেষ্ঠ, রহিম
সমাজের সবার চেয়ে শ্রেষ্ঠ, অর শ্রেষ্ঠতম বা শ্রেষ্ঠতর, যাই বলি। এখন আগে বুঝো, কিছু কিছু শব্দ আছে, এখন আমি যদি শুধু শ্রেষ্ঠ বলি, শুধু শ্রেষ্ঠ বললে ওই সমাজে সবার থেকে উপরে হচ্ছে রহিম। তার মানে শ্রেষ্ঠ শব্দটা দ্বারা সবার থেকে উপরে বুঝায়, তাহলে এইটার সাথে তমতর যুক্ত করার দরকার নাই। আমার কথা বুঝো, রহিম সমাজের সবার চেয়ে শ্রেষ্ঠ, তার মানে সে সবার উপরে। তাহলে সে যেহেতু সবার উপরে, সুপারলেটিভ ডিগ্রি পড়ছো না, সুপারলেটিভ ডিগ্রি, ওটার সাথে আর কোনো কিছু যুক্ত করা যায় না। তাহলে এটা রহিম সবার থেকে, সমাজের সবার থেকে উপরে, এই শ্রেষ্ঠ শব্দটা সবার থেকে উপরে, এটা এতটাই শ্রেষ্ঠ যে এটার সাথে আশেপাশে আর কোনো শব্দ যুক্ত করা লাগে না। তাহলে কনিষ্ঠ মানে কি? সবার থেকে ছোট। কনিষ্ঠ মানে সবার থেকে ছোট, তাহলে কনিষ্ঠ সবার থেকে ছোট, তাহলে কনিষ্ঠতম, কনিষ্ঠতর বলা যাবে না। তাহলে কনিষ্ঠতম, কনিষ্ঠতর শব্দগুলো ভুল, শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতর এই শব্দগুলো ভুল। আমি কি বুঝাইতে পারছি বাবা? তাহলে কনিষ্ঠ এটাই সঠিক, কনিষ্ঠতর, কনিষ্ঠতর এগুলো ভুল। শ্রেষ্ঠ এটাই সঠিক, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম এগুলো ভুল। গুড, কারণ এই শব্দগুলো দ্বারা সবার উপরে বুঝায়, সবার নিচে বুঝায়, তাহলে এগুলোর সাথে আর কিছু যুক্ত করা যাবে না। ওকে, আচ্ছা এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ, এই সেজিতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই টাইপটা থেকে। টাইপ 23, আমি তার পক্ষে সাক্ষ্য দিব না, সাক্ষী দিব না। এখন বলো কোনটা হবে? ভাই এরকম কয়টা টাইপ আছে? মনে করতো 35টা টাইপ আছে, নট শিওর, দেখতে হবে। আচ্ছা একটু দেখো, খেয়াল করো, আমি তার পক্ষে সাক্ষী দিব না নাকি? আগে এটা বুঝতে হবে, মনে রাখবা যে সাক্ষী দেয় সে হচ্ছে, যে সাক্ষ্য দেয় সে হচ্ছে সাক্ষী। সাক্ষী ব্যক্তি, সাক্ষী হচ্ছে ব্যক্তি, আর ব্যক্তি যেটা দেয় সেটা হচ্ছে সাক্ষ্য। এটা খেয়াল করো, সাক্ষী হচ্ছে ব্যক্তি, আর সাক্ষী যেটা দেয় কোর্টে ওটা হচ্ছে সাক্ষ্য। ধরো দুজন, একজন তোমার কলম চুরি করছে, আরেকজন দেখছে, তাহলে সে যে দেখছে সে হচ্ছে সাক্ষী। এখন যখন সালিশ বসবে তখন সে বলবে যে আমি দেখেছি কলমটা সে নিতে, তাহলে এটা হচ্ছে তার সাক্ষ্য। তাহলে আমি তার পক্ষে সাক্ষ্য দিব, সাক্ষী হবে না, কারণ সাক্ষী তো ব্যক্তি, কি হবে? সাক্ষ্য দিবে। যে সাক্ষ্য দেয় সে হচ্ছে সাক্ষী, তাহলে আমি তার পক্ষে কি দিব? সাক্ষ্য দিব। তাহলে মানে উত্তর হচ্ছে কি? ক। টাইপ 23, উত্তর হচ্ছে কি? ক। আচ্ছা এবার দেখো, বিয়ে মনে রাখবো, উপলক্ষ বানানো সবসময় জফালা হবে, কনফার্ম। মানে উপলক্ষ বানান কখনো জফালা ছাড়া হবেই না, খুব সহজ কথা, উপলক্ষ বানান কখনো জফালা ছাড়া হবেই না, খুব সহজ কথা, বুঝছো? উপলক্ষ বানান কখনো জফালা ছাড়া হবেই না। উপলক্ষ মানে কি? উদ্দেশ্য, সে বানান কখনো জফালা ছাড়া হবেই না, এটা খুব গুরুত্বপূর্ণ টাইপ। বিধবার অশ্রুজল সাগর হয়ে যায়, বিধবার অশ্রুজলে সাগর হয়ে যায়, বা বিধবা, এখন উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, উৎকৃষ্ট শব্দটা এরকম, উৎকৃষ্ট এটাই সঠিক। এগুলো আসতেছে, এটা উৎকৃষ্ট, উৎকৃষ্ট এটা আসতেছে, এটা একটা আসবে একটু পরে। আচ্ছা এখন এটা উত্তর করো। তোমাদেরকে বলছে সিমিলার অর্থ দিলে সেখানে দুইটা ব্যবহার করা যাবে না, একই অর্থ। এখন অশ্রু মানেও কি? জল, জল মানেও জল। দেখো অশ্রু মানে যা, জল মানেও তা, তাহলে দুইটা তো একই অর্থ দেয়, দুটো একই অর্থ দিলে ব্যবহার করা যাবে না। দুইটা যদি একই অর্থ দেয় ব্যবহার করা যাবে না, তাহলে হয় বলতে হবে অশ্রু, না হলে বলতে হবে জল। খেয়াল করো, হয় বলতে হবে অশ্রু, না হলে বলতে হবে জল, একসাথে ব্যবহার করা যাবে না, দুইটা একই অর্থ দেয়। অশ্রু মানে জল, জল মানে আবার অশ্রু। আচ্ছা এইবার আসো, আমরা বলি যে তার আত্মার বিদেহ আত্মার মা, এটাই সঠিক, এটাই সঠিক, বিদেহ আত্মা। আমরা অনেক সময় বিদেহী বলি, বাট বিদেহী বলা যাবে না, বৈদেহীও বলা যাবে না, বলতে হবে বিদেহ। অনেক সময় বলে না মরহুমের আত্মার, মরহুমের বিদেহী আত্মা, এটা বিদেহী না, কি হবে? বিদেহ। বিদেহ মানে হচ্ছে দেহ শূন্য, ঠিক আছে, দেহ ছাড়া। তাহলে কি হবে বলতো? বিদেহ আত্মা। কেউ বলো তো ভাইয়া? বিদেহ আত্মা, একটাই সঠিক, সেটা হচ্ছে ক এখানে, বিদেহ। হ্যাঁ এটাই সঠিক। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা
অন্ন অভাব, অন্ন অভাব মানে হচ্ছে ভাতের অভাবে, মানে খাবারের অভাবে আর কি। অন্ন অভাব মানে কি? খাবারের অভাব, খাবারের অভাবে। তাহলে এখন বলো খাবারের অভাবে প্রতি ঘরে ঘরে, এখানে একটা শব্দ মিসিং আছে, সেটা হচ্ছে হাহাকার, হাহাকার, ঠিক আছে? তো এখন বলো কোনটা হবে, কোনটা হবে বলো? কোনটা হবে বলো? আচ্ছা দেখো, আমি যদি এটা যদি বলি প্রতি ঘরে বললেই তো হয়। প্রতি ঘরে মানে কি? প্রতি ঘরে মানে হচ্ছে কি? ঘরে ঘরে, বা প্রতি ঘরে মানে কি? সব ঘরে। তাহলে এরপর আবার ঘরে আনার দরকার আছে। এই জন্য এখানে দুইটা সঠিক। এক হচ্ছে হয় প্রতি ঘরে বলবা, না হলে ঘরে ঘরে বলবা। ওই যে রিডান্ডেন্সি পড়ছো না ইংরেজিতে, পড়ছো কিনা, না পড়লে ভার্সিটি অ্যাডমিশনে গেলে পড়বা। এটা এখানে ওই জিনিসটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, তুমি হয় প্রতি ঘরে বলতে পারবা, না হলে ঘরে ঘরে বলতে পারবা, কিন্তু প্রতি ঘরে ঘরে বলতে পারবা না। তিনটা শব্দ এখানে ব্যবহার করা যাবে না, যে কোনো দুইটা শব্দ ব্যবহার করতে হবে। ভেরি গুড। তাহলে প্রতি ঘরে অথবা ঘরে ঘরে। দেখো তুমি যদি প্রতি ঘরে বলো তাইলে তো হয়ে যায়। প্রতি ঘরে মানে কি? ঘরে ঘরে মানে সব ঘরে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে কি? খ। এটার সাথে তুমি প্রতি ঘরেও ব্যবহার করতে পারবে, আবার ঘরে ঘরে এটা দিলেও হবে, ভুল না। তাহলে এটার উত্তর হচ্ছে খ। আচ্ছা এইখানে দেখো, এখানে এটা তো পারবা, তুমি তাড়াতাড়ি চলে এসো। তাহলে কেবলমাত্র তুমি তাড়াতাড়ি চলে এসো, বা শুধু তুমি চাই। তাই এটা খুব সহজ, খুবই সিম্পল নিয়ম। এটা তোমাদেরকে একটু বলে রাখি। দেখো ভাইয়া, কেবলমাত্র এই শব্দটা ভুল। কারণ দেখো কেবল মানে যা, মাত্র মানেও কিন্তু তা, একই অর্থ দেয়। কেবল মানে যা, দেখো বিদেহী শব্দটাতে দীর্ঘই প্রত্যয় যুক্ত করা যাবে না। মানে বিদেহী দ্বারা আমরা যেটা বুঝাই ওইটাই হচ্ছে বিদেহ শব্দটার অর্থ। বিদেহী মানে যে অর্থটা দিই, ওই অর্থটাই বিদেহ শব্দ সঠিক। বিদেহী শব্দের কোনো সঠিক না। তাহলে কেবল আর মাত্র একই অর্থ দেয় না। ধরো আমি যদি বলি যে আমার কাছে কেবল 10 টাকা আছে, আমি শুধু এই শব্দটা ব্যবহার করলাম, আমার কাছে কেবল 10 টাকা আছে, তাহলে হবে না? হবে। আমি যদি বলি আমার কাছে মাত্র 10 টাকা আছে, তাহলেও হবে। তাহলে কেবল আর মাত্র একসাথে ব্যবহার করা যাবে না। তাহলে কেবল আর মাত্র একসাথে ব্যবহার করা হয়, কেবল না হলে মাত্র। এবার বলো শুধুমাত্র, এটা কি সঠিক হবে? তাহলে বলো তো। এখন যদি বলি শুধু আমার কাছে শুধু 10 টাকা আছে, এখন যদি বলি আমার কাছে শুধু 10 টাকা আছে, তাহলে কি সঠিক হবে বলো? এখন যদি বলি আমার কাছে শুধু 10 টাকা আছে, সঠিক হবে বলো তো? হবে। মাত্র 10 টাকা আছে, তাও হবে। তাহলে শুধুমাত্র একসাথে ব্যবহার করা যাবে না। তাহলে কেবল মাত্র শুধুমাত্র এগুলো ভুল। এখন এখান থেকে তুমি কেবল ব্যবহার করতে পারো, মাত্র ব্যবহার করতে পারো, শুধু ব্যবহার করতে পারো, যে কোনো একটা ব্যবহার করতে হবে। জি, তাহলে আমরা ভুল করি, অবশ্যই আমরা ভুল করি। এই যে আমরা বলি না শুধুমাত্র, কেবলমাত্র, এগুলো শুধু ভুল না, এগুলো একেবারেই ভুল। এখানে কোনো কথা নাই, এখানে কোনো কনফিউশন নাই। এটা ভুল ভুল ভুলই ভুল, ঠিক আছে? হ্যাঁ, শুধু সঠিক অথবা মাত্র সঠিক, কেবল সঠিক অথবা মাত্র সঠিক, যেটা ব্যবহার করো, যে কোনো তিনটা একটা ব্যবহার। তাহলে এখানে সঠিক উত্তর কি? খ হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, ঘটনাটি আমি প্রত্যক্ষ করেছি, চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, কি হবে বলো তো? 29 টাইপ 29 কি হবে? টাইপ 29 কি হবে বলো? বুঝো প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ এটার মানে কি আগে এটা বুঝতে হবে। প্রত্যক্ষ মানে হচ্ছে নিজে দেখা, নিজে দেখা, তাই না? প্রত্যক্ষ মানে হচ্ছে নিজে দেখা। হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2, আবার এখানে যদি বলি চাক্ষুষ, চাক্ষুষ মানে কি? চাক্ষুষ মানে হচ্ছে নিজ চোখে দেখা, নিজ চোখে দেখা। তাহলে দেখো ঘটনা একই না, অর্থ তো একই। তাহলে দেখো প্রত্যক্ষ মানে নিজের চোখে দেখা, নিজে দেখা। চাক্ষুষ মানেও নিজের চোখে দেখা। তাহলে দুইটা কি একসাথে ব্যবহার করা যাবে? যাবে না। তাহলে বলতে হবে প্রত্যক্ষ করেছি, ক সঠিক। হ্যাঁ, বলতে হবে কি? প্রত্যক্ষ করেছি, ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চাক্ষুষ মানে নিজের চোখে দেখা, প্রত্যক্ষ মানে যেমন আমি তাকে প্রত্যক্ষ করেছি, মানে আমি তাকে খেয়াল করেছি, তার মানে আমার নিজের চোখ দিয়ে খেয়াল করছি, তাই না? উত্তর হচ্ছে কি? ক।
আচ্ছা এবার বলো, এটা খুব সহজ, আমরা কখনো লজ্জাস্কর ব্যাপার এটা আমরা বলি না, আমরা সবসময় বলি লজ্জাকর বলি, লজ্জাজনক বলি, লজ্জাজনকও সঠিক। তাহলে এখানে প্রথমটা ভুল, লজ্জাস্কর এটা আমরা কখনো বলিও না। পরীক্ষায় ফেল করা খুবই লজ্জাস্কর ব্যাপার না, ভুল। কি হবে? পরীক্ষায় ফেল করা খুবই লজ্জাকর ব্যাপার, ঠিক আছে? অথবা লজ্জাজনক এটা বলতে পারবো, ঠিক আছে? বুঝাইতে পারছি? লজ্জাস্কর এটা জীবনে কোনোদিন বলছো? বলো নাই তো, এটা যেটা বলো না এটা ভুলই ভুল। হ্যাঁ, এটা এমন না যে। আচ্ছা এইবার এটা দেখো, ইতালিতে বাংলা ভাষাভাষী জনসংখ্যা অত্যাধিক। এখন বলো এখানে কোনটা সঠিক, ক সঠিক নাকি খ সঠিক? ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা যদি এইটা যদি বলি বাংলা ভাষী, জাস্ট এইটা বললাম, হ্যাঁ বাংলা ভাষী। আচ্ছা দেখো তো, এই যে বাংলা ভাষী এই শব্দটার অর্থ কি? এই প্রশ্নগুলো শূন্যস্থান আকারে আসবে না, শূন্যস্থান আকারে আসবে না। কিভাবে আসবে একটু পরে দেখবা। ভুল বাক্য দিবে, ওই ভুল বাক্যটা শুদ্ধ করতে হবে। আচ্ছা, লজ্জাস্কর কোনো মানে আছে না, লজ্জাকর। আচ্ছা বাংলা ভাষী এটার মানে কি? বাংলা ভাষী মানে হচ্ছে বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, তাই না? বাংলা ভাষী মানে কি? বাংলা ভাষায় কথা বলে। আচ্ছা বাংলা ভাষী শব্দটার ভিতরে এই যে দেখো ভাষা আছে না, আমি যদি বলি বাংলা ভাষী তার মানে বাংলা ভাষায় কথা বলি, ইংরেজি ভাষী তার মানে ইংরেজি ভাষায় কথা বলি, উর্দু ভাষী তার মানে উর্দু ভাষায় কথা বলি। তাহলে ভাষাভাষী বলার দরকার আছে, দেখো এই ভাষা শব্দটাকে আবার বলার দরকার আছে নাই? দেখো বাংলা ভাষী বাংলা ভাষায় কথা বলে, উর্দু ভাষী উর্দু ভাষায় কথা বলে। তাহলে উর্দু ভাষাভাষী মানে কি? উর্দু ভাষায় ভাষী কথা বলে, অর্থটা এমন দাঁড়ায় না? তো শব্দটার ভেতরে ভাষা মানে বাংলা ভাষী মানে যে বাংলা ভাষায় কথা বলে। তো ওই বাংলা এখানে কিন্তু এই যে দেখো ভাষা শব্দটা চলে আসে, বাংলা ভাষী বাংলা ভাষায় কথা বলে, তারপরে ভাষা শব্দটা ভাষী শব্দের মধ্যেই আছে, ঠিক আছে? তাহলে এটার উত্তর হচ্ছে কি? খ। এখানে অহেতুক এই ভাষা শব্দটা আনছে, এটা দরকার নাই, এটার উত্তর খ। আচ্ছা টাইপ 32, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি। এখন বলো তো এখানে কোনটা হবে? শ্রদ্ধাঞ্জলি দিব, বলো তো কোন বানানটা হবে? এটা পড়ছো না, আলী আবলি অঞ্জলি, এই তিনটা প্রত্যয় যুক্ত হলে রসিকার বসে, পড়ছো? গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, সবগুলো তো রসিকার বসে, তাহলে উত্তর হচ্ছে ক। গীতাঞ্জলি এটা আমরা বানানের ক্লাসে পড়ছি, গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি অঞ্জলি প্রত্যয় যুক্ত হলেই সেখানে রসিকার বসে। সো খ হবে না, খ হবে না, এটা আমরা বানানের ক্লাসে পড়ছি, এটা আমাদের পড়া নিয়ম। আচ্ছা এইবার দেখো, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ, সমৃদ্ধিশালী দেশ, এটা কি হবে বলো তো? বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ, বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ। একটু বুঝো, এখানে একটু বুঝার আছে, উত্তরটা হবে সমৃদ্ধিশালী দেশ, সমৃদ্ধিশালী দেশ, সমৃদ্ধিশালী দেশ। আচ্ছা সমৃদ্ধিশালী দেশ মানে কি? সমৃদ্ধ। এই যে দেখো সমৃদ্ধ, সমৃদ্ধ মানে কি? কম আছে? দেখো সমৃদ্ধ মানে কি? মানে আমি বললাম যে সব দিক দিয়ে সমৃদ্ধ, তার মানে কি? তার কোনো দিক দিয়ে অভাব নাই, কোনো দিক দিয়ে কম নাই। একটু বুঝো। ধরো আমি বললাম যে অর্থশালী, অর্থশালী মানে কি? যার অর্থের অভাব নাই। একটু খুব মাথা খোলা রাখো। অর্থশালী মানে যার অর্থের অভাব নাই। এখন দেখো সমৃদ্ধ মানেই তো অভাব নাই, একটু বুঝো। সমৃদ্ধ মানেই তো অভাব নাই, সমৃদ্ধ এখানে সমৃদ্ধ মানে কি? সবকিছু আছে, কোনো কিছুর অভাব আছে নাই? তাহলে অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তাহলে এটার সাথে শালী ব্যবহার করার দরকার আছে? বলো শালী। এখন অর্থশালী মানে অর্থের অভাব নাই, তাহলে সমৃদ্ধশালী মানে সমৃদ্ধের অভাব নাই, এটা তার হয় না। সমৃদ্ধ শব্দটাই তো পরিপূর্ণভাবে মানে কোনো কিছুর অভাব নাই। এখন আমরা শালী কখন যুক্ত করি? যখন অভাব নাই এই অর্থ বোঝাতে হয় আলাদা করে অর্থশালী। তাছাড়া সমৃদ্ধিশালী মানে হচ্ছে যে সমৃদ্ধি করতেছে, উন্নত হচ্ছে, এরকম। তো সমৃদ্ধশালী বলা যাবে না, সমৃদ্ধ মানে যেটা অলরেডি সমৃদ্ধ হয়ে গেছে, এটার সাথে শালী যুক্ত করা যাবে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে সমৃদ্ধিশালী, খ হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ আচ্ছা এইবার এই প্রবাদটা উত্তর করো তো। এই প্রবাদটা উত্তর করো, 10 চক্রে ভগবান ভূত নাকি ঈশ্বর ভূত, বলো তো কোনটা হবে? দশ চক্রে ভগবান ভূত নাকি ঈশ্বর ভূত, এটা কি হবে? এটা তো প্রবাদ। প্রবাদ গুলো হচ্ছে মুখস্থ,
প্রবাদগুলো যেভাবে আছে। তাহলে 10 চক্রে ভগবান ভূত, এটা তো প্রবাদ। এখন যদি বলো ভাই ঈশ্বর কেন হবে না, তাহলে তো কোনো উত্তর নাই। প্রবাদটাই হচ্ছে এরকম, 10 চক্রে ভগবান ভূত, ঈশ্বর ভূত কখনো বলে না। তাহলে এটার উত্তর হচ্ছে ক। প্রবাদগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। টাইপ 32, আমার টাকার আবশ্যক নেই, আবশ্যকতা নেই। তবে আবশ্যকতা নেই, ঠিক আছে, আবশ্যকতা নেই, আবশ্যক না, ঠিক আছে। আমার টাকার আবশ্যক নাই এটা হবে না, হবে আবশ্যকতা নাই, ঠিক আছে। আমার টাকার আবশ্যক না হবে কি আবশ্যকতা নাই, আবশ্যকতা নাই, হ্যাঁ, আবশ্যকতা নাই। আচ্ছা, ওই যে বাংলাদেশ একটা উন্নতশীল দেশ, উন্নয়নশীল দেশ, তাহলে এটা কি হবে বলতো? উন্নয়নশীল, উন্নতশীল হবে না। উন্নত মানে তো উন্নত হয়েই গেছে। উন্নত মানে কি? ওই যে সমৃদ্ধ মানে কি? অলরেডি সব দিক দিয়ে পারফেক্ট, কোনো কিছুর অভাব নাই। তো উন্নত মানে কি? যে সব উন্নত হয়েই গেছে। তাহলে এটার সাথে আর শিল বলা শোনার দরকার না। তার মানে কি হবে? উন্নয়নশীল মানে উন্নয়ন করতেছে এমন, এগিয়ে যাচ্ছে, উন্নয়ন করতেছে এমন, ঠিক আছে। তাহলে কি হবে? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, খুব ইম্পর্টেন্ট এটা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, উন্নতশীল না। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, ঠিক আছে, উন্নয়নশীল, উন্নতশীল না। তাহলে এটার উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপর দেখো আবশ্যকীয় দ্রব্যাদি, এটা তো আবশ্যক হবে না, আবশ্যকীয় হবে, ঠিক আছে। আচ্ছা, উপরুক্ত উপযুক্ত, এটা বানানের ক্লাসে পড়ছো, এটার উত্তর হবে খ। আচ্ছা, এইটা সলভ করো। সারা জীবন ভূতের বেগার খাটলাম নাকি ভাতের বেগার খাটলাম বলো তো? সারা জীবন ভূতের বেগার, এই প্রবাদটা কি হবে বলো? এই প্রবাদটা কি হবে? এই প্রবাদটা কি হবে? সারা জীবন ভূতের বেগার নাকি ভাতের বেগার? জীবনে কোনোদিন শুনছো ভাতের বেগার? বলো, ভাতের বেগার জীবনে কোনোদিন শুনছো? না, ভূতের বেগার। প্রবাদটা কি? ভূতের বেগার নাকি ভাতের বেগার? না, ভূতের বেগার, না, ঠিক আছে। আচ্ছা, বন্যায় লোকেরা সর্বশান্ত হয়ে গেছে। আচ্ছা, এই শান্ত মানে তো কি? ঠান্ডা। এখন বন্যা হইলে কি মানুষ কি শান্ত হয়ে যায়? এটা বুঝাইছে না, মানে নিঃস্ব। সো নিঃস্ব অর্থে সর্বশান্ত, ক হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নিঃস্ব অর্থে, নিঃস্ব মানে যার সবকিছু। এই সর্বশান্ত মানে হচ্ছে নিঃস্ব, যে সব হারিয়েছে। আরে সব সর্বশান্ত, এটা মানে কি? একদম সর্বশান্ত, সবকিছু ঠান্ডা। কারণ বন্যায় মানুষ কি হয়? সবকিছু হারিয়ে ফেলেছো, নিঃস্ব অর্থে এটা ব্যবহার করা হয়, ক। ওকে, আচ্ছা, টাইপ 40 গেল, দেখি টাইপ 41। তারা একত্র গমন করলো, একত্রিত গমন করলো। তো এখানে একটা ব্যাপার, এটা হচ্ছে একত্র, এই বানানটা সঠিক, একত্র, হ্যাঁ। এটার সাথে আবার ইত প্রত্যয় যুক্ত করে একত্রিত বানান ভুল। একত্র বানান সঠিক, একত্রিত বানান ভুল। এটা হচ্ছে প্রত্যয়জনিত ভুল। এই শব্দটা একত্রে বললেই হয়। যেমন আমি যদি বলি তারা একত্র গমন করলো, মানে একসাথে গমন করলো। তাহলে একত্রিত, এখানে কি করতেছে? একত্রের সাথে আবার ইত প্রত্যয় যুক্ত করতেছে। এই যে আলাদাভাবে যেখানে শব্দটা স্বতন্ত্রভাবেই অর্থ দেয়, সেখানে এটার সাথে ইত প্রত্যয় যুক্ত করলে এটা প্রত্যয়জনিত ভুল। তাহলে এখানে কি হবে? একত্র হবে। খুবই গুরুত্বপূর্ণ এটা। তারা একত্র গমন করলো, একত্রিত বলা যাবে না। কি হবে? একত্র হবে, একত্রিত না। আচ্ছা, এটাও বুঝতেছে যে তিনি সম্ভ্রান্ত, হ্যাঁ, সম্ভ্রান্ত বংশ। এখানে ওই যে সম্ভ্রান্ত মানে কি? যে সব দিক দিয়ে উন্নত, সমৃদ্ধ। তো এখানে আবার শালীযুক্ত করার দরকার নাই। তাহলে কি হবে? তিনি সম্ভ্রান্ত বংশ জন্মেছেন, তিনি সম্ভ্রান্ত বংশ জন্মেছেন। তার মানে এখানে উত্তর হচ্ছে কি? ক। আচ্ছা, এটা দেখো, অধিক সন্ন্যাসীতে কি নষ্ট? অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট নাকি গাজন নষ্ট? অধিক সন্ন্যাসীতে কি? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। প্রবাদটা কি? এইটা না। এখন এটা তো প্রবাদ। গুড, প্রবাদটা কি? গাজন। এখন ওকে, তাহলে এটা উত্তর হচ্ছে খ। আচ্ছা, এবার দেখো, চোখে সর্ষে ফুল দেখি, যে আমরা বলি না যে পরীক্ষার কাছাকাছি চোখে সর্ষে ফুল দেখি নাকি হলুদ ফুল দেখি, বলো তো কোনটা হবে? এটা তো খুবই কমন, এটা হচ্ছে কি? খ। এটা কি হবে? খ হবে, সর্ষে ফুল মানে বিপদ দেখা, তাই না? সর্ষে ফুল, হ্যাঁ, চোখে সর্ষে ফুল। ওকে, ওকে। আচ্ছা, এবার বলো, চোর চোর চাচাতো ভাই নাকি মাসতুতো ভাই? স্যার, প্রবাদগুলো কি একটা শীট আকারে দিয়ে, এই প্রবাদগুলো তোমরা পিডিএফ, তোমাদের যে পিডিএফটা দিবে পিডিএফ এ পাবা, হ্যাঁ। চোরে চোরে চাচাতো ভাই না মাসতুতো ভাই? চোরে চোরে মাসতুতো ভাই। প্রবাদটা কি? ক, মাসতুতো ভাই।
চোরে চোরে কি ভাই? মাসতুতো ভাই। হ্যাঁ, শস্য ফুল তো হলুদ ফুল হয়, হলুদ ফুল হয়, কিন্তু প্রবাদে যেটা আছে ওটাই ব্যবহার করতে হবে। আচ্ছা এবার দেখো, এখন বলো খাঁটি কে? এখানে দেখো, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। এখন বলো এখানে কে খাঁটি? গরু খাঁটি নাকি দুধ খাঁটি? কোন জিনিসটা খাঁটি বলা হয়েছে বলো, একটু ভালো করে বুঝো। ওই যে আমরা গান শুনি না, খায়রুল্লাহ তোর লম্বা মাথার কেশ, লম্বা মাথার কেশ। এখন বলো কেশ লম্বা নাকি মাথা লম্বা? কে লম্বা? কোনটা লম্বা বলো আগে, এটা বুঝো। কেশ লম্বা নাকি মাথা লম্বা? কেশ লম্বা, কেশ লম্বা না? তাহলে কেশ লম্বা হলে কেশের আগে লম্বা বসবে। কেশের বিশেষণ কে? লম্বা। তাহলে এই যে লম্বাটা আছে, লম্বাটা কেশের আগে বসবে, কারণ কেশকে বিশেষায়িত করতে হয়, যাকে বিশেষায়িত করে তার আগে বসে। কেশ বিশেষ্য, তার আগে তার বিশেষণ বসবে। তাহলে এটা হবে খায়রুল্লাহ তোর মাথার লম্বা কেশ। আর যখন বলতেছি লম্বা মাথার কেশ, তখন বুঝাচ্ছে যে খায়রুল্লাহ তোর মাথা লম্বা, তোর মাথা লম্বা। কেশ ছোট বড় সেটা বিষয় না, তোর মাথা লম্বা। তাহলে গরু খাঁটি না দুধ খাঁটি এটা বুঝতে হবে। খাঁটি গরু না, খাঁটি দুধ। তাহলে দুধের আগে খাঁটি বসবে। এই যে দেখো, খাঁটি গরুর খাঁটি দুধ, এটা হচ্ছে সঠিক। যদিও এটা নিয়ে মতবিরোধ আছে, সেদিকে যাচ্ছি না। তোমাদের পরীক্ষাতে আসলে তোমরা ওইটাই আনসার করবা। তাহলে গরুর খাঁটি দুধ, এটা হচ্ছে রাইট আনসার। বুঝছো? আচ্ছা এইবার বলো তো, ক হাতের সুন্দর লেখা, হাতের সুন্দর লেখা, অর খ সুন্দর হাতের লেখা। বলো তো কোনটা হবে? সুন্দর হাতের লেখা। এখন বলো কোনটা হবে? বলো হাতের সুন্দর লেখা নাকি সুন্দর হাতের লেখা? তাহলে বলো সুন্দর কি হাত না সুন্দর? সুন্দর কি হাত? তুমি কি হাত দেখবা না লেখা দেখবা? ওই যে নাটকের ভিতরে যেমন দেখে না, ওই যে তোমার রান্নার হাতটা দেখবো, দেখেন তুমি কি হাত দেখবা নাকি তুমি লেখা সুন্দর? কোনটা? হাত দেখে সুন্দর কইবা না লেখা দেখে সুন্দর কইবা? তো তুমি কি দেখবা? তুমি দেখবা লেখা। তাহলে লেখা সুন্দর হলে লেখার আগে সুন্দর বসবে। তাহলে ক হচ্ছে সঠিক, হাতের সুন্দর লেখা। তাহলে দুধটা হচ্ছে খাঁটি, দুধটা হচ্ছে কি? খাঁটি। তাহলে দুধের আগে খাঁটি বসবে। তাহলে গরুর খাঁটি দুধ, খ হচ্ছে রাইট আনসার। বুঝছো? কনফিউশনটা কি বোঝা গেছে? ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা এবার আরেকটা কনফিউশন দিয়ে, অভাব নাই, অভাব নাই বললে আসলে শেষ হবে না। বলো এটা সঠিক? বিরাট গরু ছাগলের হাট। বলো এখানে কোনটা সঠিক? বিরাট গরু ছাগলের হাট, গরু ছাগলের হাট, এটা কি সঠিক? বলো বিরাট গরু ছাগলের হাট, এটা কি সঠিক? বিরাট গরু ছাগলের হাট, এটা কি সঠিক? বলো তো। বিরাট গরু ছাগলের হাট। আচ্ছা তাহলে বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট, এটা একটু বুঝো। এটা ভুল। তাহলে এখন এটা মানে কি বোঝাচ্ছে? যে বিরাট গরু ছাগল বিরাট বিরাট, হাট ছোট সমস্যা নাই, কিন্তু গরু ছাগল বিরাট বিরাট না। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে হাটটা হচ্ছে বিরাট। তাহলে কি হবে বলতো? গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট, ঠিক আছে? গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট। ওকে, এটা কিন্তু ঠিক না। আপনি আমার প্রশ্নের উত্তর দেন না। নিঝুম বলো বাবা কি প্রশ্ন তোমার? ওকে, তাহলে এখানে উত্তর হচ্ছে খ। এবার বলো মাদকাসক্তি ভালো নয়। এখন বলো এখানে কোনটা উত্তর করবা, ক না খ? কোনটা উত্তর করবা? মাদকাসক্তি ভালো নয়, বলো তো কোনটা উত্তর করবা? মাদকাসক্তি ভালো নয়, কোনটা উত্তর করবা?
মাদকাসক্তি ভালো নয়, কোনটা উত্তর করবা? তাহলে মাদকাসক্তি ভালো নয়, কোনটা উত্তর? এখন দেখো এইটা যদি অর্থ হয়, তার মানে কি মাদকের মধ্যে কি আছে? শক্তি আছে। এখন মাদকের মধ্যে কি শক্তি আছে? বলো। এখন যদি উত্তর যদি এটা দাও, তাহলে মাদকাসক্তি, এটা মানে কি মাদক খাইলে ভরপুর এনার্জি হয়, শক্তি হয়, এটা না? তো এটা শব্দটা আসছে আসক্তি থেকে, মানে মাদকে আসক্তি। তাহলে আসক্তিতে কি হবে? দন্ত স হবে না? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ। কি হবে? খ হবে। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, এরপর দেখো, ওই যে মনে আছে তোমাদেরকে ব্যবসায়িক অপহরণ। এখন দেখো অপহরিত, ইত প্রত্যয়যুক্ত শব্দ। এই যে ব্যবসায়ী, এটা কি বিশেষ্য না? তাহলে বিশেষের আগে বিশেষণ বসবে। তাহলে অপহরণ তো বিশেষ্য, অপহরণ কি বিশেষ্য? তাহলে এটা কি হবে? আর অপহরিত এটা হচ্ছে কি? বিশেষণ। ওই যে বিধি লঙ্ঘিত হয়েছে, তাহলে ব্যবসায়ী অপহরণ হয় না, হয়েছে অপহরিত। এই যে দেখো ইত প্রত্যয় আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপহরিত। বলছে একথা প্রমাণ হয়েছে না, একথা প্রমাণিত হয়েছে। তাহলে ব্যবসায়ী অপহরণ না, ব্যবসায়ী অপহরিত হয়। ঠিক আছে? তাহলে এটার উত্তর হচ্ছে খ, মানে যাকে অপহরণ করে। এই কনসেপ্টগুলো আমরা অনেকবার পড়ছি, এগুলো পড়বা। এখানে একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। কিছু কিছু বানান আছে, যে বানানগুলোতে দেখবা যে তা প্রত্যয় বসলে, মানে জফলা আর তা প্রত্যয় একসাথে বসে না, বসলে এটা ভুল। জফলা আর তা প্রত্যয় একসাথে বসে না, বসলে এটা ভুল। আমি কিছু কনসেপ্ট তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা ভালোভাবে জিনিসটা ধরতে পারবে। ঠিক আছে? আচ্ছা, কিছু কনসেপ্ট একটু দেখাই। দেখো বাবা, ধরো আমি যদি বলি সক্ষ, জফলা আছে, জফলা আর তা এটা একসাথে বসানো যাবে না, তাহলে সক্ষতা। তাহলে বলো তো, সক্ষতা এটা কি ভুল নাকি সঠিক? বলো। ঐক্যতা এটা কি ভুল নাকি সঠিক? না, ঐক্যতা হবে না, নেভার হবে একতা। হবে কি? একতা। তাহলে সক্ষতা হবে না, হবে কি? সক্ষ। বুঝছো? তাহলে বলো তো, বাহুল্যতা কি সঠিক? বাহুল্যতা, তাহলে এটা কি সঠিক না ভুল? জফলা আবার তা একসাথে বসবে না। আচ্ছা, পড়ানো শেষ, পড়ানো শেষ। 5টা মিনিট সময় দাও, পড়ানো শেষ। তোমরা এত দুর্বল স্টুডেন্ট, এই অল্প একটু। তাহলে বাহুল্যতা এটা ভুল, বলতে হবে কি? বাহুল্য, বাহুল্য। ঠিক আছে? কি বলতে হবে বলো তো? বাহুল্য। তাহলে দৈন্যতা এটা কি ভুল? হ্যাঁ, এই যে দেখো জফলা আছে, তা আছে, দৈন্যতা এটা ভুল। এখন দৈন্যতা বলা যাবে না, বলতে হবে দীনতা, অথবা বলতে হবে দৈন্য। এইটা, এই কনসেপ্টটাই পড়ি। ঠিক আছে? তাহলে জফলা তা একসাথে বসে না। এখানে এরকম অনেকগুলো বানান আছে। এবার চলো আমরা একটু বোর্ড কোশ্চেন সলভ করি। তো দেখো, ঢাকা বোর্ড 2024, এখানে কনসেপ্ট হচ্ছে তোমাদেরকে এখানে ভুল বানানগুলো দিবে। এই যে এখানে প্রশ্নটা দিচ্ছে, এখানে সবগুলো বানান ভুল। এখন তোমাকে সঠিক বানানটা লিখতে হবে। একটু খেয়াল করো। আমি তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন বলো, তাহলে বলো তো, এটা কি বিদ্রোহী হবে? অপহরণ ব্যবসায়ী হবে না? গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচারণা করেন, তাহলে গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম। আচ্ছা বলো তো, পৃথিবীতে বুদ্ধ ধর্ম বলে কিছু আছে? ধর্মটা কি বুদ্ধ ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম? ধর্মটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, তাই না? তাহলে এখানে ভুল আছে। সড়ক দুর্ঘটনা, দুর্ঘটনা বানান কি এমনে? না, ভুল। মাস্ক পরুন, সুস্থ থাকুন, এই সুস্থ বানান কি ঠিক আছে? না, ভুল। ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে, ওই যে খাঁটি গরুর দুধের মতো। এখন ব্যাপক কি ফসল হয়েছে নাকি ক্ষতি হয়েছে? এই যে ব্যাপক, ব্যাপক কি ফসল হয়েছে নাকি ব্যাপক ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতির আগে ব্যাপক বসবে, একটু খেয়াল করো। তাহলে ক্ষতির আগে ব্যাপক বসবে। আগামীকাল শপথ নেবেন সংসদরা। সংসদ তো একটা বিল্ডিং, সংসদ এটা একটা বিল্ডিং, সংসদ ভবন। তাহলে সংসদে যারা সদস্য তাদেরকে বলা হয় সংসদ সদস্য, অথবা তাদেরকে বলা হয় সাংসদ। তাহলে এখানে সংসদ হবে না, হবে কি বলতো বাবা? সাংসদ অথবা সংসদ সদস্যরা, এটা বললেও হবে। তাহলে সংসদ হবে না, হবে সাংসদ। তাহলে সংসদের যারা মেম্বার তাদেরকে বলা হয় সাংসদ। আবশ্যকীয় দ্রব্যাদি, এটা হবে কি? আবশ্যক। এখানে মনে হয় একটু ভুল হয়েছে, আমি ক্লাসের কন্টেন্টে সম্ভবত আবশ্যকীয়কে ভুলে আবশ্যক, মানে আবশ্যকীয়কে ভুলে আবশ্যক বলে ফেলছি। যদি ভুল বলে থাকি তাহলে একটু কারেকশন করে নিও। আবশ্যকীয় হবে না, এটা হবে আবশ্যক। তাহলে এখানে যেটা আবশ্যকীয় আছে তো বুঝতে পারতো, সেটা আবশ্যক হবে, রাইট অ্যান্সার। আচ্ছা, এইবার আসো আমরা একটু রাইট অ্যান্সার গুলো একটু দেখি। তো এখানে দেখো সঠিক উত্তরগুলো চলে আসছে। যেটা হবে কি? তার বিদেহ অপহরিত ব্যবসায়ী হবে। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রচার করেন। দুর্ঘটনা বানানো রস্যকার হবে, সুস্থ বানানো জফলা হবে না। এই যে দেখো এখানে জফলা আছে, জফলাটা হবে না। ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, এই যে দেখো ক্ষতির আগে ব্যাপক বসছে, তাই না? তাহলে এখানে কি হবে? সাংসদরা। আর এখানে কি হবে? আবশ্যক দ্রব্যাদি, আবশ্যক। হ্যাঁ,
আচ্ছা এইবার বলো সহজ না কঠিন, এবার বলো সহজ না কঠিন, পারবা তোমরা? কঠিন লাগছে বলো তো? এই যে আমরা যে বোর্ড কোশ্চেনটা যে সলভ করলাম ঢাকা বোর্ড 2024, এটা কি কঠিন লাগছে? সহজ। আমরা আরো কিছু বোর্ড কোশ্চেন দেখি। আচ্ছা এরপর দেখো তোমার কথা প্রমাণ হয়নি, তাহলে প্রমাণ হবে উপরোক্ত বানান ভুল। এটা আগের ক্লাসেও বানানের ক্লাসেও বলছি, উপরোক্ত বানান ভুল, শুদ্ধ বানান হচ্ছে উপরিউক্ত অথবা উপরযুক্ত। বিদ্যান দুর্জন হলেও এখানে বিদ্যান বানান কি ঠিক আছে? ভুল। প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা, এটা বানানের ক্লাসে পড়ছি যে প্রাণী শব্দের সাথে বিদ্যা কুল যাই যুক্ত হোক প্রাণী বানানটার অস্বীকার হয়ে যাবে তখন। শুধুমাত্র বানানটা ভুল, আজকে পড়াইছি। করোনাকালীন সময়, কালীন আর সময় একসাথে বসে না, ভুল। ঠিক আছে, অন্ন নষ্ট করে কি লাভ? ঠিক আছে, তো এখানে কি বানানো হবে? দীর্ঘিকার। অর্থাৎ যেই প্রশ্নের উত্তর হা না দিয়ে করা যায় না, ওখানে কয়ের সাথে দীর্ঘিকার হয়। যেমন খেয়াল করো, আমি যদি বলি কি নাম, এখন দেখো কি নাম, এখানে তোমাকে উত্তর করতে হবে, তোমাকে নাম বলতে হবে, হ্যাঁ আমার নাম রহিম করিম। তাহলে এখানে হা না দিয়ে উত্তর করা যাবে না, এখানে কয়ের সাথে দীর্ঘিকার। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কিন্তু যখন হা না দিয়ে, যেমন আমি যদি বলি যে হ্যাঁ, আমি বললাম যে তুমি কি যাবে, এখন তুমি উত্তর করতে পারবা। এখন তুমি যদি বলো হ্যাঁ অথবা যদি বলো না, যেটাই বলো উত্তর হয়ে যাবে। তার মানে এই প্রশ্নের উত্তর হা না দিয়ে করা যাবে। সেখানে যেহেতু হা না দিয়ে উত্তর করা যাবে, এই জন্য এখানে কয় সাথে অস্বীকার। আর কি নাম তোমার, তাহলে এখানে তো হানা দিয়ে উত্তর করা যাবে না। তাহলে দেখো অন্ন নষ্ট করে কি লাভ, এখন কি লাভ সেটা তোমার কাছে জানতে চাচ্ছে, কি লাভ ওটা তোমাকে বলতে হবে। তুমি কি বলতে পারবা হ্যাঁ না, তাহলে এখানে দীর্ঘিকার হবে। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও, তাহলে ওখানে ওই যে শ্রদ্ধাঞ্জলি বানানটা দেখা যাচ্ছে কিনা, হয়তো দেখা যাচ্ছে না, ওখানে শ্রদ্ধাঞ্জলি বানানটা দীর্ঘিকার দেওয়া ছিল আর কি, তো এটা অস্বীকার হবে, দ্যাটস ইট। তো এখানে খেয়াল করে দেখো, এখানে এই যে উত্তরগুলো চলে আসছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ওই গেল রে বাবা, এই যে দেখো এখানে, হ্যাঁ দেখো সবগুলো তো চলে আসছে, সিম্পল। তাহলে তোমার কথা প্রমাণ হয়, এই প্রমাণিত হবে। আর হয়নি সবসময়, নি সবসময় একসাথে হবে, হ্যাঁ হয়নি, করনি, বলনি, নি সবসময় একসাথে হয়। আচ্ছা তাহলে এটা কি হবে? উপরিউক্ত অথবা উপরযুক্ত। বিদ্যান বানান এখানে ভুল, এখানে প্রাণী বিদ্যাতে অস্বীকার হবে, শুধুমাত্র হবে না, শুধু হবে না হলে মাত্র, তো শুধু টাকা হবে। করোনা কালীন, কালীন আর সময় একসাথে বসে না, তাহলে বলতে হবে করোনা কালীন অথবা বলতে হবে করোনার সময়। সবই সেম, বুঝতে পারতেছো? এরপর দেখো রাজশাহী বোর্ড 2024। এখন দেখো ছেলেটি বিদুষী হলেও বকাটে। এখন বলো তুমি যদি একটা ছেলেরে বিদুষী বলবা নাকি বিদ্যান বলবা? একটা ছেলেরে কি সুন্দরী বলবা, যে সুন্দরী ছেলে বলবা, যে সুন্দরী স্যার এটা বলবা না? তাহলে বুঝতে পারতেছো এখানে ভুল আছে। অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, এটা তো আমরা সলভ করছি, এটা গাজন নষ্ট হবে। অন্যভাবে প্রতি ঘরে, এখানে একটু মিস্টেক আছে, এখানে ঘরে ঘরে হবে আর কি, এটা টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে এখানে প্রতি ঘরে ঘরে হবে না, হবে প্রতি ঘরে, নাইলে ঘরে ঘরে। সাবধান পূর্বক চলবে, বাক্যটা ভুল, হবে সাবধানে চলবে। বাংলাদেশ আমাদের পিতৃভূমি না, পিতৃভূমি না, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমরা কখনো পিতৃভূমি বলি বলো তো বাবা? আচ্ছা এরপর দেখো সকল ছাত্রগণ, এটা তো ভুল। এই যে সকল বহুবচন আবার গণ বহুবচন, এটা ভুল। সবিতা ভয়ঙ্কর মেধাবী, এখন বলো ভয়ঙ্কর মেধাবী এটা কি হয়? মানে ভয়ঙ্কর মেধাবী এটা হয় না, ভীষণ মেধাবী। ভয়ঙ্কর তো খুব মানে নেগেটিভ শব্দ, মেধাবী তো পজিটিভ শব্দ, তাহলে তো এটা হয় না। দৈন্যতা প্রশংসনীয়, এই যে জফলা আছে তা আছে তার মানে ভুল, জফলা আছে তা আছে তার মানে ভুল। দেখো এখানে একটু মিলে দেখো হিসাব, তার মানে হয় দৈন্য হবে না হলে দীনতা হবে। এই যে সাবধান পূর্বক চলবে বাক্যটা ভুল, বলতে হবে সাবধানে চলবে। ওকে।